দ্বাদশ শ্রেণীর WBH হায়ার সেকেন্ডারি টেস্ট পেপারে দেখো দ্বিতীয় হচ্ছে বেলগাছিয়া মনোহর একাডেমির পরিবেশবিদ্যার যে 40 নম্বরের MCQ হয় এবং SCQ তার সমাধান করবো এই ভিডিওর মাধ্যমে। প্রথমে দেখো ফার্স্ট 1 নম্বর, ভারতের জৈব বৈচিত্র্য আইন প্রণয়ন করেছিল কত সালে? তোমরা করে দেবে 2002 সালে। 2 মালি সভ্যতার ধ্বংসের মূল কারণ কি? পরিবেশ বিপর্যয়। 3 মাটির ভিতর যে মৃত পচাগলা জৈব অবশেষ যুক্ত থাকে তাকে বলা হবে হিউমাস। 4 ভারতে বিপন্ন প্রজাতি উভচরের মোট সংখ্যা কটা? তোমরা করে দেবে 3টি। IS 10500 অনুযায়ী পানীয় জলে লোহার সর্বাধিক অনুমোদন মাত্রা কত? তোমরা করে দেবে 3 মিলিগ্রাম/লিটার। তারপরে 6টা একটি পুনর্নবীকরণযোগ্য সম্পদ, তোমরা করে দেবে কাঠ। ন্যাশনাল অ্যাফরেস্টেশন অ্যান্ড ইকো ডেভেলপমেন্ট বোর্ড কত সালে গঠন করা হয়েছিল? তোমরা করে দেবে 1992। 8টা জৈব বৈচিত্র্য শব্দটি প্রথম ব্যবহার করেন E.O. উইলসন। 8-এর A অপশানটা তোমরা করতে হবে। তারপরে চলো তোমার 9টা ভূপৃষ্ঠের ওপর 2.5 সেন্টিমিটার মাটির স্তর তৈরি হচ্ছে সময় লাগে 200 থেকে 1000 বছর। ভারতে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট সেল কত সালে গঠিত হয়েছে? তোমরা করে দেবে 1998। তারপরে খাদ্য শৃঙ্খলের প্রতিটি ধাপে ধাতব উপাদানের ঘনত্ব ক্রমাগত পাওয়ার প্রক্রিয়াকে বলা হয় বায়োম্যাগনিফিকেশন। ডি অপশানটা। ETL এর পুরো অর্থ কি? ইকোনমিক থ্রেশহোল্ড লেভেল। এ অপশানটা। রাইবোজিয়াম ব্যাকটেরিয়ার মূল কাজ কি? নাইট্রোজেন সংযুক্তিকরণ। বি অপশানটা। আগ্নেয়গিরি থেকে সৃষ্ট মাটি তার নাম হচ্ছে কালো মাটি। ল্যান্টানা কামারা উদ্ভিদটি কোন দেশ থেকে ভারতে এসেছিল? মেক্সিকো। তারপর নারকেল গাছের বিজ্ঞানসম্মত নাম কি? কোকোস নুসিফেরা। ভারতে ব্যাঘ্র প্রকল্পের মোট সংখ্যা কটা? 28টি। পৃথিবীতে কত আয়তন জমি প্রতি বছর ভূমিক্ষয়ের কবলে নষ্ট হচ্ছে? 50 লক্ষ হেক্টর। সুস্থায়ী কৃষি বলতে কি বোঝো? পরিবেশের ভারসাম্য বজায় রেখে কৃষির বিকাশকে বলা হয়। সি অপশানটা। কোন কারণে নীল শিশু সিন্ড্রোম তৈরি হয়? অধিক নাইট্রোজেন। ন্যাশনাল বায়োডাইভার্সিটি অথরিটি স্থাপন করা হয়েছে কোথায়? চেন্নাইতে। স্নায়বিক রোগের ঔষধ তৈরি করতে কাজে লাগে হচ্ছে সর্পগন্ধা। আর ভারতবর্ষে কোন প্রদেশে অগস্ত্যমালাই জৈবমণ্ডল? সেটা হচ্ছে তোমার তামিলনাড়ু। এবারে তোমার 1 নম্বর যে 16টা প্রশ্নপত্র খাতায় লিখে তার সমাধান করা হলো, তোমরা দেখে নাও। তাহলে প্রথমে প্রশ্ন, IPM এর পূর্ণ রূপ কি? তোমরা লিখে দেবে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, INTGRATED পেস্ট PEST ম্যানেজমেন্ট দেখো MANAGEMENT। 2 নম্বর, ওর সাথে অথবাই ছিল DDTর পূর্ণরূপ কি? DDT ডাইক্লোডাকা হর্ষই কয়লয়ে ওকারয়কার ডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। তারপর 2 নম্বর, জিন সমাহার কাকে বলে? জিন সমাহার দেখো কোনো প্রজাতির জিনগত সজ্জা বিন্যাস ও সমগ্র জিন তথ্যকে বলা হয় জিন সমাহার। অথবা দেখে দিয়েছে, অথবা দিয়েছে IS 10500 অনুযায়ী পানীয় জলে লোহার সর্বোচ্চ পরিমাণ কত? তোমাকে লিখতে হবে 0.3 মিলিগ্রাম/লিটার। তারপরে চলো, প্রকৃতিতে মানুষ ও বন্যপ্রাণী সংঘাতের একটি উদাহরণ দাও। দেখো, বিভিন্ন চাষবাসের জন্য জমির প্রসারণ, বনভূমি কেটে ফেলা ইত্যাদি মানুষের কার্যাবলীর জন্য বুনো হাতির দল খাদ্যের সন্ধানে কি হচ্ছে? গ্রামে প্রবেশ করছে। এটা হচ্ছে প্রকৃতিতে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাতের একটি উদাহরণ। তারপরে 4-এর দাগে দিয়েছে মাটির মান নির্ণয়ের একটি সূচকের নাম লেখো। তোমরা লিখে দেবে P বড় হাতের উপরে H, pH। বাংলা হয়েছে
পিএইচ এর দ্বারা কি হচ্ছে মাটির অম্লত্ব, ক্ষারত্ব ও নিরপেক্ষতা নির্ণয় করা হয়। তারপরে 4 অথবা দিকে ভারতে মোটরযান আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়? তোমরা লিখে দেবে 1938 সালে। তারপরে 5 দিকে ভারতের পরিবেশ মন্ত্রক কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়েছিল? ভারত সরকার 1980 খ্রিস্টাব্দে পরিবেশ দপ্তর তৈরি করেছিলেন এবং তারপরে 1985 সালে পরিবেশ মন্ত্রক বলে আলাদা বিষয়, একটা আলাদা জিনিস স্থাপন করেছে। তোমাকে এটা স্থাপন করা হয়েছিল 1980 সালে পরিবেশ দপ্তরের, কিন্তু মন্ত্রক পেয়েছিল কত সালে? 1985 সালে। 6 দেখো 6 পরিবেশগত সংবেদনশীল এলাকায় বাতাসে ভাসমান ধূলিকণার বাৎসরিক গড় ঘনত্বের সর্বাধিক মান কত? তোমরা লিখে দেবে 70 মাইক্রোগ্রাম/ঘনমিটার। 7 ল্যাটেরাইট মাটি কাকে বলে? যে মাটিতে তোমরা লিখে দেবে লোহা ও অ্যালুমিনিয়াম অক্সাইডের পরিমাণ বেশি থাকে সেই মাটিকে বলা হয় ল্যাটেরাইট মাটি। এর রং হচ্ছে লাল, আর এই মাটি হচ্ছে অনুর্বর মাটি, আর এটা উচ্চ পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চলে তোমার এই মাটি লক্ষ্য করা যায়। তারপরে ভারতের জীববৈচিত্র্য হটস্পটের উদাহরণ দাও। আগের সেটাও আমরা পেয়েছিলাম, তোমরা লিখে দেবে জীববৈচিত্র্য একটা অগস্ট মালাই আর সাইলেন্ট ভ্যালি। IUCN এর পুরো নাম কি? IUCN এর বড় দেখো নামটা বিশাল, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। এর অথবাতে নদীর বহন ক্ষমতা বলতে কি বোঝো? এটা নদীর হবে না, নদীরটা কেটে এখানে তোমাদের যে পরিবেশ বিদ্যা, এখানে পরিবেশের বহন ক্ষমতা বলতে কি বোঝো? এটা পরিবেশের হবে। পরিবেশ নিজের ভারসাম্য বজায় রেখে সর্বোচ্চ যত প্রাণী ও উদ্ভিদকে পরিবেশগত দিক দিয়ে সাহায্য করতে পারে তাকে সেই জায়গায় পরিবেশের বহন ক্ষমতা বলা হবে। 10 মন্ট্রিল চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল? মন্ট্রিল চুক্তি তোমার লিখে দেবে 1987 খ্রিস্টাব্দের 16 সেপ্টেম্বর। এই শহরটা হচ্ছে কানাডা, মন্ট্রিলে হয়েছিল বলে সেটার নাম হচ্ছে মন্ট্রিল। তারপরে তোমার 10 নিচে জাতীয় বন্যপ্রাণী কার্যক্রম পরিকল্পনার মুখ্য উদ্দেশ্য কি? তোমরা লিখে দেবে বন্যপ্রাণী ও তাদের আবাসস্থলের সুরক্ষা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা আর বর্তমানে সংরক্ষিত এলাকাগুলিকে পর্যালোচনা করা। তারপরে 11টি যে ভারতে বিপন্ন প্রজাতি মাছের সংখ্যা কত? মাছের সংখ্যা লিখে দেবে কটা? দেখো 2। অথবা দিকে ক্রপ রোটেশন, বাংলায় হচ্ছে শস্যাবর্তন। শস্যাবর্তন কি? দেখো একই জমিতে বারবার একই ফসল চাষ না করে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফসল চাষ করাকে বলা হয় ক্রপ রোটেশন। ক্রপ রোটেশনের একটা সুবিধা লিখে দেবে, ক্রপ রোটেশন করলে জমির উর্বরতা কি হয়? বৃদ্ধি পায়। 12 সুস্থায়ী অর্থনীতি কাকে বলে? কি বলবে? প্রতিটি দেশের প্রাকৃতিক সম্পদের পরিমাণের ভারসাম্য বজায় রাখার মাধ্যমে অর্থনীতিকে সুস্থায়ী করাই হলো সুস্থায়ী অর্থনীতি। পানীয় জলের কাঠিন্য বলতে কি বোঝো? তাহলে জলে উপস্থিত চুনা পদার্থ, মানে চুন জাতীয় পদার্থকে বলা জলের কাঠিন্য। তারপরে কি লিখবে? জলে দ্রবীভূত ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের লবণের পরিমাণকে বলা হয় জলের কাঠিন্যতা। এদের সর্বাধিক অনুমোদিত মাত্রা কত? 300 মিলিগ্রাম প্রতি লিটারে। 300 মিলিগ্রাম প্রতি লিটারে। এবার 14 সুস্থায়ী জীবনযাত্রা কাকে বলে? দেখো সুস্থায়ী সমাজ বা জীবনযাত্রা হলো এমন একটি ধারণা যেখানে সমগ্র পৃথিবীর গ্রহ অথবা এর কোনো একটি গ্রহের কোনো একটি অংশের পরিবেশের লাঞ্ছনা সহ্য করার ক্ষমতা অতিক্রম না করে তার অর্থনীতি ও জনসংখ্যার স্থিতি বজায় রাখে যাতে সুদীর্ঘ ধরেন এখানে সময় ধরে মানুষ ও অন্যান্য জীবের ধারাবাহিক জীবনযাত্রা অব্যাহত থাকে ও প্রাকৃতিক সম্পদের ক্ষতিপূরণ হয়, তাকে বলা হবে সুস্থায়ী জীবনযাত্রা। তারপরে যে প্রাচীন
সভ্যতা, জল সভ্যতার একটি উদাহরণ দাও। আমি একটাই লিখেছি মিশরীয় সভ্যতা, কেউ যদি লিখে দেয় সিন্ধু সভ্যতা সেটাও হবে সিন্ধু সভ্যতা, কেন এগুলো সব একটা জল সভ্যতার উদাহরণ। তারপরে আবাসস্থল বিভাজন বলতে কি বোঝো? আবাসস্থল বিভাজন লেখো প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট কারণে কোনো বাস্তুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলি ভারসাম্য বিঘ্নিত হলে ওই আবাসস্থলের বিভিন্ন প্রজাতির জীবদেহের বাসস্থান খণ্ডীভবন ঘটাকেই বলা হবে আবাসস্থলের বিভাজন। 15 নম্বরে আছে মাইকোরাইজা কি? মাইকোরাইজা ছত্রাকে অনুসূত্রের সঙ্গে উদ্ভিদের মূলের মিথজীবী সহ অবস্থানকে বলা হয় মাইকোরাইজা। উদাহরণ দিতে ভ্যাম, VAM। সর্বশেষে তোমার বড় প্রশ্নগুলো কি কি দিয়েছে একবার দেখে নাও।